নমস্কার। আজ শুভ পঞ্চমী। তো সবাইকে এই পঞ্চমীর শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই পঞ্চমী অভিনন্দনের সাথে সাথে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে যে থাইরয়েড গ্রন্থির জটিলতা। এই কথার তাৎপর্য হচ্ছে যখন আমাদের এখানে একটা বাটারফ্লাইয়ের মতো, প্রজাপতির মতো থাইরয়েড গ্রন্থি থাকে, যেটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলি। এই থাইরয়েড গ্ল্যান্ড বিশেষ করে অটোইমিউন ডিজঅর্ডার ফলে, অধিকাংশ ক্ষেত্রে যেটাকে আমরা হাসিমোটো ডিজিজ বলি, তো অটোইমিউন ফলে মানে আমাদের ইমিউন সিস্টেম যখন এই থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করে এবং এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোনের উৎপাদনটা ধীরে ধীরে কমে যায়। তো দু ধরনের আমাদের সমস্যা দেখা দেয় এই থাইরয়েড গ্রন্থি থেকে। এক হচ্ছে হাইপার থাইরয়েডিজম এবং আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা দেখি 95 to 98% অ্যাবাভ, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। মানে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে T4 বা থাইরক্সিন হরমোনের স্বল্পতা বা উৎপাদনটা কমে যাওয়া। তো আমরা যখন ব্লাড টেস্ট করি দেখবেন ডাক্তারের অধিকাংশ ক্ষেত্রে বলে টিএসএইচ ট্রিটমেন্ট ব্লাড টেস্ট করে দেখা যায় যে আপনার ব্লাড টেস্টে আমরা দেখতে চাই টিএসএইচটা কত আছে। তো এই টিএসএইচটা যখন আমাদের থাইরক্সিন বা T4 উৎপাদনটা কমে যায়, এর ফলে আমাদের টিএসএইচ বেড়ে যায়। আমাদের ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস রয়েছে। এই হাইপোথ্যালামাস বুঝতে পারে যে এই T4 হরমোন যখন কমে যায় উৎপাদনটা থাইরয়েড গ্রন্থি থেকে, তখন আমাদের মেটাবলিক রেট বা মেটাবলিজম সেটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। তখন আমাদের ব্রেনের মধ্যে থাকা যে হাইপোথ্যালামাস, সে থাইরোট্রফিন রিলিজিং হরমোন ক্ষরণ করে থাইরয়েড উৎপাদনটাকে বাড়ানোর জন্য। তো এই থাইরোট্রফিন রিলিজিং হরমোন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড পৌঁছায় এবং পিটুইটারি গ্ল্যান্ড তখন এইটাকে সেন্স করে সে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপাদন বাড়িয়ে দেয়। এর মূল কারণ কি না, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মূল কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করা এবং অধিক পরিমাণ থাইরক্সিন প্রডিউস করা। ফলে আমাদের টিএসএইচটা বাড়তে শুরু করে। তো যখন এর একটা নিয়ম হচ্ছে যে টিএসএইচ যদি বেশি বাড়ে তখন T4টা কম থাকে, আবার T4 যখন স্বাভাবিক থাকে তখন টিএসএইচটা কম থাকে, মানে বিপরীত ক্রম। যাই হোক, তাহলে আমাদের যদি এই T4 বা থাইরক্সিন হরমোনটা উৎপাদন কমে যায়, তাহলে আমাদের শরীরে কি কি জটিলতা আসতে পারে। আপনি যদি দেখেন যে প্রতি ঘরে প্রায় প্রত্যেকটি মেম্বার এই থাইরয়েডের সমস্যায় কিন্তু জেরবার, এবং আমরা এই থাইরয়েড সমস্যাটাকে খুব গুরুত্ব কিন্তু দিই না, যে সাধারণ ব্যাপার। বা অনেকে কি করে, ধরুন কিছুদিন 6 মাস 1 বছর ওষুধ খেলো, তারপরে দেখলো যে থাইরয়েড নর্মাল, ব্লাড টেস্ট করার পর দেখলো যে নর্মাল, তখন থাইরয়েড ওষুধটা বন্ধ করে দেয় বা সঠিক নিয়মে গ্রহণ করেন না। এর ফলে কিন্তু মারাত্মক শারীরিক জটিলতা তৈরি হয়। আপনি যদি দেখেন যে থাইরয়েডের যদি সমস্যা হয়, তখন আপনার মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত জটিলতা তৈরি হতে পারে। তার মধ্যে সবচেয়ে মারাত্মক জটিলতা হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম তৈরি করে। সেগুলো আলোচনা করব, অনেক বড় ব্যাপার। তো আমাদের প্রথম আপনি যদি দেখেন যে থাইরয়েডের যদি স্বল্পতা হয়, এই T4 যদি সিক্রেশন কমে যায়, আপনার চুল আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, আপনার চুল ঝরে পড়বে, আপনার যদি চুল থেকে দেখা যায়। এর পরবর্তী খেলে দেখুন আপনার যে এংজাইটি, ডিপ্রেশন, অবসেসিভ ডিজঅর্ডার, এটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। দেখুন যাদের থাইরয়েড সমস্যা রয়েছে তারা দেখুন খিটখিটে মেজাজ হয়ে যায়, তাদের মুড সুইং করে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এবং কোনো কিছু ভালো না লাগা, এটা কিন্তু খুব মারাত্মকভাবে দেখতে পাওয়া যায়। দেখবেন তারা অল্পতেই রেগে যায়, এংজিয়াস হয়ে যায়। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দেখুন তাদের রাত্রে ঘুম হয় না, ইনসোমনিয়া যেটাকে আমরা বলি। দ্বিতীয়ত যদি আপনি তার একটু নিচে এসে দেখেন হর্সনেস অফ ভয়েস দেখা যায়, গলার স্বর আস্তে আস্তে পাল্টে যায়। তার আরেকটু নিচে দেখুন আমাদের রয়েছে বুকে কি
লাংস রয়েছে, হার্ট রয়েছে। তো যাদের থাইরয়েড হরমোন উৎপাদন কমে যায়, বা হয়তো তারা নিজেই জানেই না, কোনোদিন টেস্ট করেনি, অনেকগুলো ক্লিনিক্যাল সিমটমস তৈরি হলেও ওরা ইগনোর করেছে, ব্লাড টেস্ট করায়নি বা ডাক্তারকে দেখায়নি বা যাই হোক, তো কি হয়, খুব খুব সহজেই তাদের ঠান্ডা লেগে যায়। কোল্ড ইনটলারেন্স, ঠান্ডা একদম সহ্য করতে পারে না, ঠান্ডা সহ্য করতে পারে না, গরম সহ্য করতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, দেখবেন তাদের যেমন অল্পেতে ঠান্ডা লেগে যায়, এবং এক্ষেত্রে দেখবেন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হতে থাকে। এবং এই যাদের আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম, তাদের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি হয়। কারণ যখন আপনার থাইরক্সিন প্রোডাকশনটা কমে যাবে, তখন কি হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন আবার ইমিউন সিস্টেমকে সিগন্যালিং দেয়, ফলে একটা আমাদের ইমিউন সিস্টেমের সমস্যা তৈরি হয় এবং ব্রঙ্কাসের মধ্যে তীব্র ইনফ্লামেশন ঘটে, যার থেকে দেখা গেছে ব্রঙ্কিয়াল অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং যদি সেখানে হার্টের দেখেন, হার্টের ক্ষেত্রে দেখবেন যে আমাদের যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের ব্রাডিকার্ডিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ব্রাডিকার্ডিয়া সামটাইমস লিড টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যান্ড হার্ট ফেলিওর। এসে নোট, তার মধ্যে যে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি থাকে সেটা আস্তে আস্তে কি বলবো যে ইমব্যালেন্স হয়ে যায়, যার থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটাকে বলা হয়, ইরেগুলার হার্টবিট হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। এটা আমি খুব বিস্তারিতভাবে আপনাদের বলবো, অন্তত 1 ঘন্টা সময় লাগবে শুধু হার্টের উপর বলতে গেলে। তার নিচে চলে আসুন আপনি, আমাদের ইন্টেস্টিনাল প্রবলেম কি হয় না, প্রথমত আমরা দেখি যে হজমের গণ্ডগোল তৈরি হয়, কারণ ডাইজেস্টিভ এনজাইমের যে সিক্রেশন সেটা কমতে শুরু করে। আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট রয়েছে, তার যে মোটিলিটি বা পেরিস্টালসিস মুভমেন্ট সেটা কমতে শুরু করে। তার মানে কি না, আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন এইটা ঠিকমতো হয় না, যার ফলে কি হয়, দেখবেন যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের দেখবেন দীর্ঘদিনের খুব মারাত্মকভাবে কনস্টিপেশন। আপনি যাই করুন, আপনি যত ফাইবার খান, বিভিন্ন ওষুধ খান, কিন্তু আপনার কনস্টিপেশন কিছুতেই সারতে চায় না। এর মূল কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। অন্যান্য কারণেও হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে লং টার্ম কনস্টিপেশন সেটা কিন্তু হাইপোথাইরয়েডিজম হওয়ার ফলে দেখা যায়। আপনার হাড়ের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বাড়ে। মহিলাদের ক্ষেত্রে দেখুন, তাদের ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল হতে পারে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম যদি থাকে, তাহলে মা হওয়ার সম্ভাবনাটা একদম কমে যায়। তার সাথে সাথে শুধু মহিলাদের নয়, পুরুষদের ক্ষেত্রেও দেখা গেছে যে বোথ মেল অ্যান্ড ফিমেল, তাদের মধ্যে ইনফার্টিলিটি দেখা যায় যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে। আপনার যদি থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিনটা ক্ষরণ কমে যায়, তাহলে মহিলারা এবং পুরুষ উভয়ের মধ্যে বন্ধ্যাত্ব দেখা যায়, মানে মা এবং বাবা হওয়ার সম্ভাবনা কমে আসে। আপনার স্কিন, আপনার দেখো ড্রাই এবং স্কেলি স্কিন, খসখসে এবং আঁশের মতো হয়ে আছে, মাছের আঁশের মতো খসখসে আপনার স্কিন হতে শুরু করবে। বিভিন্ন আপনার যদি প্রত্যেকটা পদে পদে আপনি দেখেন, এই সমস্যা দেখা যাবে। দ্যাট মিনস আপনার মেটাবলিজম আস্তে আস্তে স্লো হয়ে যাবে। থাইরয়েড হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এটাকে লং টার্ম আনট্রিটেড, মানে সঠিকভাবে যদি আমরা চিকিৎসা না করি, বা এটা যদি আর্লি ডিটেক্ট না করা যায়, আমরা যদি বিভিন্ন ক্লিনিক্যাল সিমটমসটাকে ইগনোর করি বা উপেক্ষা করি, বা হয়তো না বুঝে আমরা কোনো সময় এটাকে ব্লাড টেস্ট করিনি বা অবজার্ভ করিনি বা ডাক্তারের কাছে যাইনি, যে কোনো কারণেই হোক, তো এর ফলে যে সবচেয়ে ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কার্ডিয়াক প্রবলেম। আরও অনেক সমস্যা রয়েছে। দেখুন, লং টার্ম হাইপোথাইরয়েডিজম বা আনট্রিটেড হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা মিক্সিডিমা দেখতে পারি, একদম মুখ টুক ফুলে গোল হয়ে যায়, হাত পা ফুলে যায়। এবং সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, যে আমাদের ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল বেশি হতে শুরু করে। আমাদের যদি হাইপোথাইরয়েডিজম আনট্রিটেড হয়, ঠিক মতো চিকিৎসা না হয়, তাহলে দেখবেন সেই সব পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 5 গুণ বেড়ে যায় এবং হাই ব্লাড প্রেশার দেখা যায়। তো সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হয় আমাদের হার্টের ক্ষেত্রে।
যে লং টার্ম হাইপোথাইরয়েডিজম ক্যান লিড টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনস বাই ক্রিয়েটিং এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর দ্য রেজাল্ট ফ্রম ইম্পেয়ার্ড ডায়াস্টোলিক ফাংশনস। এর মূল কারণ এই যে কার্ডিয়াক অ্যারিথমিয়া বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মূল কারণ কি না, যখনই আমাদের হাইপোথাইরয়েডিজম হবে তখন আমাদের মায়োকার্ডিয়াম মানে হৃৎপেশি তার যে ডায়াস্টল সেটা স্লো হয়ে যায়, যার ফলে ভেন্ট্রিকুলার যে ফিলিং, আমাদের লেফট ভেন্ট্রিকেল আমাদের কি করে না রক্ত সংকোচনের মধ্য দিয়ে আমাদের সারা শরীরের সিস্টেমে রক্ত পৌঁছায়। তো এই ভেন্ট্রিকুলার ডায়াস্টল যদি স্লো হয়ে যায় ফলে কি হয়, ভেন্ট্রিকুলার ফিলিং, ভেন্ট্রিকুলার মধ্যে রক্ত ভর্তি হতে সময় লাগবে। এর ফলে আমাদের যে লেফট এট্রিয়াম রয়েছে এই লেফট এট্রিয়ামের উপর ভীষণভাবে চাপ তৈরি হয়। এর ফলে ইলেকট্রিক্যাল কন্ডাকশন যে সিস্টেম সেটার মধ্যে এক ধরনের অস্বাভাবিকতা দেখা যায়, যার ফলে কি হয়, এটা যদি লং টার্ম আপনার হতে থাকে তাহলে কি হবে না অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে কি হয় না আমাদের কার্ডিয়াক অ্যারিথমিয়া। এই কার্ডিয়াক অ্যারিথমিয়া কিন্তু মারাত্মক একটা হার্টের রোগ, এবং আমরা এটা দেখি যে অনেক ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের ফলে মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস হয়, which disrupts electrical signals and slows conduction in the atria, making them more vulnerable to re-entry phenomena that cause fibrillation. It also contributes to other risk factors such as atherosclerotic, vascular disease and heart failure. So, I request all the people who are suffering hypothyroidism, please maintain your regularity of medicine intake. যাদের হাইপোথাইরয়েডিজম ধরা পড়েছে তারা যেন নিয়মিত করে প্রত্যেক দিন থাইরয়েডের ওষুধ গ্রহণ করেন। সেটা লেভোথাইরক্সিন হতে পারে অথবা থাইরক্সিন সোডিয়াম হতে পারে। ডাক্তারবাবুর নির্দেশ মতো যতটা এমসিজি ডোজ দেওয়া হয়েছে সেটা যেন তারা নিয়মিত খান। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, খুব ইম্পর্টেন্ট, অনেকে দেখবেন যে সকালে গ্যাসের ওষুধ মানে প্যান্টোপ্রাজল বলুন, ওমেপ্রাজল বলুন, যে কোনো প্রোটন পাম্প ইনহিবিটর সকালে খান অম্বল গ্যাস থেকে ভালো থাকতে। অনেকে কি করেন যে সকালে উঠলেন থাইরয়েডের ওষুধ সাথে সাথে গ্যাসের ওষুধ, যেটাকে আমরা বলি এই ওমেপ্রাজল প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ, দুটোই একসঙ্গে খেয়ে নিলে এর ফলে কি হয়, তাদের থাইরয়েডের যেভাবে থাইরয়েড ওষুধ কাজ করার কথা, থাইরয়েড ওষুধ কিন্তু 20 থেকে 30% কাজ করতে পারে না। সেই জন্য অনেক ক্ষেত্রে যে গবেষণায় দেখা গেছে যে থাইরয়েড ওষুধ অনেকের ক্ষেত্রে সঠিকভাবে কাজ করছে না। তারা অনেক সময় বলেও না যে এই থাইরয়েডের ওষুধের সঙ্গে আমি গ্যাসের ওষুধ সকালে খেয়েছি। কোনো সময় আপনারা করবেন না। থাইরয়েডের ওষুধ যখন খাবেন অন্তত আধ ঘন্টা কোনো খাবার এবং কোনো ওষুধ খাওয়া যাবে না। যদি আপনার থাইরয়েডের ওষুধের সঙ্গে আপনি গ্যাসের বা অ্যান্টাসিড গ্রহণ করেন তাহলে থাইরয়েডের ওষুধের কার্যক্ষমতা অন্ততপক্ষে 20 to 30% আরও বেশি নষ্ট হয়ে যায়। তো এর ফলস্বরূপ কি হয়, আমাদের থাইরয়েডের যে রিপ্লেসমেন্ট থেরাপি সেটা কিন্তু কার্যকরী থাকে না। আপনি যে থাইরয়েডের ওষুধ খেলেন সেই থাইরয়েড ওষুধের যে সম্পূর্ণ কার্যকারিতা আপনি কিন্তু পেলেন না। ফলে কি হয় না আপনার টিএসএইচ লেভেল বাড়তে শুরু করে এবং শরীরের যে বিভিন্ন ধরনের জটিলতা সেটাও বাড়তে শুরু করে। এবং আমরা যদি দেখি যে থাইরয়েড হরমোনের যে আমাদের ট্রিটমেন্ট রয়েছে তার সাথে সাথে কিছু আমাদের আসন রয়েছে, প্রাণায়াম রয়েছে। এই থাইরয়েড হরমোনের মূল যে তৈরি না হওয়ার পিছনে যেমন আমাদের অটোইমিউন ডিজঅর্ডার রয়েছে, সেই অটোইমিউন ডিজঅর্ডার হলে কি হয় না আমাদের থাইরয়েড গ্রন্থির যে ফলিকুলগুলো রয়েছে, থাইরয়েড প্রডিউসিং যে ফলিকুলসগুলো রয়েছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যায় বা সঠিকভাবে থাইরয়েড উৎপাদন করতে পারে না। থাইরয়েড হরমোন মানে এটাকে থাইরক্সিন বলছে। তো এখানে যদি আমরা কিছু আসন আমরা করতে পারি তাহলে কিন্তু অনেকটা আমাদের এখান থেকে আমরা রিলিফ পেতে পারি। যে আসনগুলো কি কি না আমাদের থাইরয়েড গ্রন্থির মধ্যে রক্তের প্রবাহটাকে বাড়িয়ে তোলা। এই রক্তের প্রবাহটা কিভাবে বাড়ানো যায়, একমাত্র সর্বাঙ্গাসন এবং শীর্ষাসনের মধ্য দিয়ে। আমরা যদি নিয়মিত সর্বাঙ্গাসন বা শীর্ষাসন করতে পারি তাহলে আমাদের থাইরয়েড গ্রন্থির মধ্যে রক্তের যে প্রবাহ সেটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আর রক্তের প্রবাহ যদি আমাদের থাইরয়েড গ্রন্থির মধ্যে বাড়ে তাহলে কি হবে না থাইরয়েড গ্রন্থির মধ্যে রক্তের প্রবাহের সাথে সাথে অক্সিজেন এবং নিউট্রিশনও
বেশি পরিমাণে যেতে শুরু করে, যার ফলস্বরূপ কী হয় না থাইরয়েড গ্রন্থির মধ্যে যে ফলিকল সেটা পুনরায় রিজেনারেট করতে শুরু করে, যার ফলে কী হয় না আমরা আস্তে 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 ধীরে ধীরে এই থাইরয়েড যে ওষুধ আমরা গ্রহণ করি সেই ডোজটা আস্তে আস্তে কমতে শুরু করবে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পুরোপুরি এটাকে রিভার্স করা যায়, পুনরায় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তো আমরা যদি এই শীর্ষাসন বা সর্বাঙ্গাসন করি তাহলে কিন্তু আমরা এই থাইরয়েডের যে সমস্যা সেটা থেকে অনেকখানি রিভার্স করতে পারি। তো এবং থাইরয়েডের যাদের সমস্যা রয়েছে তাদের বিশেষ করে যেমন ঢ্যাঁড়স, পুঁই শাক, কলা পাতায় খাওয়া, বাঁধাকপি, ফুলকপি এগুলোকে এড়িয়ে চলা উচিত, কারণ এদের মধ্যে গয়ট্রোজেন থাকে। এই গয়ট্রোজেন আমাদের ফার্দার কি করে থাইরয়েড গ্রন্থি থেকে যতটুকু হয়তো অল্প থাইরক্সিন তৈরি হচ্ছিল সেটা হতেও বাধা দান করে। তাহলে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা যেন পুঁই শাক, মূলো, তার সাথে সাথে কলা পাতা, বাঁধাকপি, ফুলকপি এগুলো যেন এড়িয়ে চলে। নমস্কার। যদি কোনো আপনাদের কনসালটেশন পারপাস কোনো দরকার হতে পারে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি যথাসম্ভব সাহায্য করব। নমস্কার।